ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মূল লড়াই দুই জোটে, একদিকে বিএনপি জোট, অন্যদিকে জামায়াত জোট। সম্ভাব্য প্রধানমন্ত্রী যারা, তারাও পরস্পরকে নানা কথার বানে ঘায়েল করতে চাচ্ছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো কিছু দলও দারুণ সরব ভোটের মাঠে। এইসব নিয়ে আমরা আজকে সরাসরি ভোটের মাঠে যাচ্ছি। আমাদের এমপিরা কে কার কাছে কেমন প্রতিশ্রুতি দিচ্ছেন তা দেখার জন্য আমরা একটি সিলেক্টিভ এলাকা বেছে নিয়েছি। এটা র্যান্ডম। আমি প্রথমে আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি বিএনপির প্রার্থী জনাব আজিজুল বারী হেলালকে। ধর্ম এবং নানা বিষয় নিয়ে নানা আলোচনা চলছে, এসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশের আমির জনাব আল্লামা মুফতি ডক্টর সাইয়েদ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী। ডক্টর আব্বাসী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আমাদের কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাবেন। আমরা তাদের কথা একটু শুনি। আমি একটু কমন প্রশ্ন দিয়ে, বা এটা সেটা ঠিক প্রশ্ন না দিয়ে শুরু করতে চাই। আমি প্রথমে হেলাল ভাই আপনাকেই শুনতে চাই, কিন্তু সেটা যেটা প্রশ্ন না, সেটা 1 মিনিট এর মধ্যে যদি আপনি একটু বলেন, আপনারা ভোটারদের কাছে কি বলে ভোট চাইছেন। হেলাল ভাই, আপনি ভোটারদের কাছে কি বলছেন, ভোট চাইতে গিয়ে কি বলছেন? যে আমাদের এই অঞ্চল দীর্ঘদিন নেতৃত্ব বঞ্চিত, এই ভোটারদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে তাদের অঞ্চলকে নেতৃত্ব দেওয়ার জন্য কে আসলে উপযুক্ত ব্যক্তিকেই, পছন্দের ব্যক্তিকেই যেন নেতৃত্ব নির্বাচন করে। এটাই আমার প্রথম বক্তব্য, এটাই আমার বক্তব্য। নেতৃত্ব শূন্য এবং তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য যাতে এটা নিযুক্ত করে। আর দ্বিতীয় কমন প্রশ্ন, এটা আমি আবারও হেলাল ভাই থেকে শুরু করি। হেলাল ভাই, গণভোটের প্রচারণা করছেন কিনা, হ্যাঁ বা না, কোনটার পক্ষে বলছেন? আমরা জানি যে জনাব তারেক রহমান বলেছে যে হ্যাঁ ভোটে অংশ নিতে, কিন্তু আমরা আবার জানি যে তৃণমূলে অনেক ক্ষেত্রে বলা হইতেছে যে না ভোট দিতে। আপনার এলাকায় আপনি কোনটা অনুসরণ করছেন? দেখুন, আমি ব্যক্তিগতভাবে হা ভোটের পক্ষে, আমার দলের চেয়ারম্যানও হা ভোটের পক্ষে। এখন আমরা একটা গণতান্ত্রিক দল, হা ভোট না ভোট দেওয়ার জনগণের একটা অধিকার আছে, তিনি নাও দিতে পারেন, হাও দিতে পারেন, তবে আমরা প্রচার করছি যেন হা ভোট দেয়। যেহেতু আমার দল হা ভোটের পক্ষে, আমিও হা ভোটের পক্ষে। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম, সরকার প্রথমে হা ভোটের পক্ষে প্রচারণা করে হঠাৎ থামিয়ে দিয়ে বললেন যে এতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আমরা প্রথমেই বলেছিলাম যে আপনি সরকার যে গণভোটের পক্ষে প্রচার করলে তাইলে তো কোনো আপনার ডেমোক্রেসি থাকলো না। এবং আরেকটা জিনিস আপনি দেখবেন যে আপনি যদি গণভোটের প্রশ্ন করেছেন, আমাদের এই যে নির্বাচনটা, এই নির্বাচনটাকে উৎসবমুখর পরিবেশে করা আমাদের উচিত, এবং একটা কম্পিটিটিভ নির্বাচন, অর্থাৎ প্রতিযোগিতা নির্বাচন। যে নির্বাচন শেখ হাসিনা গত 17 বছরে 3বার না 4বার করে গেছে, ওই রকম নির্বাচন যেন বাংলাদেশে আর অনুষ্ঠিত না হয়, যাতে উৎসব মুখর পরিবেশে হয়। নির্বাচন কমিশনের অনেক বিধি নিষেধ, আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা আসবো। হেলাল ভাই, আপনি কি হ্যাঁ ভোট দিতে বলতেছেন লোকজনরে? হ্যাঁ, আমি বলছি তো, আমি তো নিজেই হ্যাঁ ভোটের পক্ষে। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, আমি হ্যাঁ ভোটের কথাই বলছি। কিন্তু আপনি প্রচারণা করতেছেন না? প্রচারণা করছি। ওকে, তো মানে যেসব রাজনৈতিক ইসলামী আদর্শে অনুপ্রাণিত রাজনৈতিক দল আছে, জামাত ইসলামী সহ, তাদের কাউকে আপনি সহি ইসলামিক আদর্শে অনুপ্রাণিত রাজনৈতিক দল মনে করেন কিনা? শুধু জামাত ইসলামীকে তো দিলে হবে না। এই দেশে 3 থেকে 3.5 লক্ষ মসজিদের ইমাম হচ্ছে হেফাজতের লোক। তারা হচ্ছে মসজিদগুলোকে কন্ট্রোল করে, এবং প্রত্যেকটা সমাজ কিন্তু এখনো মসজিদ কর্তৃকই নিয়ন্ত্রিত। ইমাম সাহেবের কথাটাই সমাজের লোক শুনে। তো বোঝা যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে মূল শক্তি হিসেবে আসতে পারে হেফাজত ইসলাম বাংলাদেশ, তাদেরকে নিতে হবে। হচ্ছে জামাত ইসলামীর যিনি প্রতিষ্ঠাতা ছিলেন আবুল আলা মওদুদী, তিনি মুহাদ্দিসও ছিলেন না, মুফাসসিরও ছিলেন না, তবে তিনি ছিলেন দার্শনিক এবং রাষ্ট্রচিন্তক। তো জামাত ইসলামী যারা করছেন, তারা তো আসলে আবুল আলা মওদুদীর কোনো মাসালা বা ফেকা মানতেছে না। এবং জামাত ইসলামী তো অসংখ্য লোক আমি দেখেছি দক্ষিণ চট্টগ্রামে, তারা আমাদের মতো কট্টর সুন্নি, অর্থাৎ তারা মিলাদ কিয়াম করতেছে, তারা পিরি মুরিদি মানতেছে, কিন্তু রাজনৈতিকভাবে তারা জামাত ইসলামী করতেছে। তার মানে হচ্ছে 1922 সালে জিএনএ, গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলির মাধ্যমে কামাল পাশা আতাতুর্ক তুরস্কের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থার জন্য না হয় সেই ব্যবস্থা করেছিল। তারপরে প্যান ইসলামিজম নিয়ে আসলো জামালউদ্দিন আফগানি। পরবর্তীতে 1942 সালে আবুল আলা মওদুদী চিন্তা করলেন যে এই সংকটকালীন মুহূর্তে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রটাকে বেছে নেওয়া যেতে পারে। এটাই ছিল তার রাষ্ট্রের চিন্তা, আর সেটাই জামাত ইসলামের লোকজন অনুসরণ করছে। কিন্তু জামাত ইসলামের লোকজনগুলো কিন্তু আবুল আলা মওদুদীকে ইমাম হিসেবেও মানে না, কিংবা তার মাসালাও নিচ্ছে না, শুধু রাষ্ট্র। কিন্তু ডক্টর আব্বাসী, এই কথাটা আপনি বলতেছেন, আমি তো জামায়াতের কোন নেতার মুখে এরকম শুনি নাই। আমি বলছি এখন ইসলামী একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা আবুল আলা মওদুদীর রাষ্ট্র চিন্তাটা নিয়েছে। এখন আমরা বা অন্য হেফাজত ইসলাম বা কওমি ঘরানার যারা বিরোধিতা করি জামাতের, সেটা হচ্ছে আবুল আলা মওদুদীর আকীদা যে ভুল ত্রুটি ছিল সেটার বিরোধিতা করি আমরা। কিন্তু একটা কথা মনে রাখবেন, ইসলামের মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে জনপুর, ফুরফুরা, দেওবন্দ, কওমি, চরমনাই, জামাত, মসজিদ সবাই কিন্তু এক। ওকে, আপনি দেখেন, আমি বলি যেমন 13 সালের 5ই মে শাপলা চত্বর আমি উপস্থিত হয়েছিলাম কয়েক লক্ষ লোক নিয়ে। আমি তো জনপুরের, এবং আমাকে সুন্নি বলেই জানে, কারণ হেফাজত ইসলামের 13 দফা দাবি আমাদের সকল মুসলমানের দাবি ছিল। এবং সেখানে সারা বাংলাদেশ থেকে 13 সালের 5ই মে জামাত ইসলামী ও শিবিরের লোকজন 200 বাস নিয়ে উপস্থিত হয়েছিল, কারণ ওই 13 দফা দাবির পক্ষে তারাও ছিল। হয়তোবা তারা রাজনৈতিক ভাবে বলতে পারছে না, কিন্তু সেখানে উপস্থিত হয়েছিল। তো কথা হচ্ছে যে মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে সকল
মাসলাকের মুসলমান এক, কিন্তু বাংলাদেশে রাজনীতি করার ক্ষেত্রে কিংবা নিজ নিজ অবস্থান ধরে রাখার জন্য শাখা প্রশাখাগত বিষয়ে একটু দ্বন্দ্ব আছে, এটা তো থাকে। আওয়ামী লীগের সমর্থকরা রয়েছেন, তাদের ভোটাররা রয়েছেন, আপনারা তাদের ভোটারদেরকে আপনাদের বাক্সে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন কিনা, জানাবেন কিনা? আওয়ামী লীগের সমর্থকদের প্রতি আপনাদের আচরণ এই ইলেকশনের পরে জয়ী বা বিজয়ী হলে কি হবে? আজিজুল বারী হেলাল। আমি এই প্রশ্নের উত্তরটা শুধু তেরোখাতা দিঘলিয়া রূপকার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই। আমি প্রশ্নের উত্তরটা দিতে চাই যে অল ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, প্রেম এবং যুদ্ধে সবকিছুই বৈধ। এরকম একটা নীতি আমি দেখলাম যে আমাদের 11 দলীয় জোট নিয়েছে, যে সবকিছুই যেন বৈধ। যেমন আমি দেখলাম যে আপনার স্ট্যাম্প, ভোটের যে স্ট্যাম্প, এটা জালিয়াতি করা হচ্ছে। লাভ অ্যান্ড ওয়ার, লাইক আপনার ভোট যুদ্ধ। হেলাল ভাই, আপনার কাছে একটু ক্ষমা চাই, আমরা আসলে এই প্রসঙ্গগুলিতে আসবো। আপনি আপাতত যেগুলি কমন প্রশ্ন সেগুলির মধ্যে যদি একটু বলেন আর কি, যে আওয়ামী লীগের ভোট আপনি চাইতেছেন কিনা, কোন জায়গায় আপনি বলতেছেন কিনা যে নৌকার ভোট আমাদেরকে দেন বা আওয়ামী লীগ আমাদেরকে ভোট দেন? ভোট আমাকে চাই, আমি জনগণের ভোট চাচ্ছি। সেই জনগণের রাজনৈতিক পরিচয়কে আপনি মেলাইন করতে পারেন না। একটা লোক তার রাজনৈতিক পরিচয় থাকতে পারে, আদর্শ থাকবে, এটাই স্বাভাবিক। যেমন আমাদের সাখাওয়াত ভাই বা ইনুস ভাই, তাদের একটা রাজনৈতিক পরিচয় আছে, তাদের কিছু সমর্থক আছে, আওয়ামী লীগের সমর্থকরা আছে, বিএনপির সমর্থক বা সাধারণ জনগণ আছে। আমি অ্যাজ এ পলিটিশিয়ান, আমি তেরোখাতা দিঘলিয়া রূপসার মানুষকে বলি, সমগ্র জনগণ আপনার আমাদের উন্নয়নের স্বার্থে 17 বছরের যে আপনার কালো অধ্যায়, এই কালো অধ্যায়কে ভুলে গিয়ে জনগণ হিসেবে আপনাদেরকে নেতা নির্বাচন করতে হবে, কে আপনাদের নেতৃত্ব দেবার উপযুক্ত। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত বা আমাদের এই যে ইসলামী ঐক্যজোট, এনসিপি, এটা আমার কাছে কোনো মুখ্য বিষয় না। কারণ আমি 40 বছর এই জাতীয় রাজনীতিতে, বিশেষ করে আমার এই অঞ্চলকে, আমার এই জন্মভূমিকে, আমার এই ভূমিপুত্র হিসাবে আমি কখনো মানুষকে রাজনৈতিক বিবেচনায়, আদর্শে বিভেদ করি না, ইভেন আমি ধর্মীয় বিবেচনায় বিভেদ করি না। আমি সবাইকে আমার এলাকার অত্যন্ত আপন জন হিসেবে ভাবি। এবং আমার সেই ক্ষেত্রে মাওলানা সাখাওয়াতের এবং আপনার অবস্থান একই, যে আপনারা কোনো বিভেদ চাচ্ছেন না, কোনো ভোটারদের কাছে আলাদা করে যাচ্ছেন না তার অতীতের উপর ভিত্তি করে। আমি জনগণের কাছে ভোট চাইতেছি, জনগণ সেই জনগণ আওয়ামী লীগও করে। ওকে, আপনি সোজা সাপটা কথা বলেন, আপনাকে সরাসরি কথা বলি। এই মওদুদির আদর্শটা জামাত সরাসরি অস্বীকার করা না পর্যন্ত আমি মওদুদি সাহেবের জায়গায় রাখতে চাই, কিন্তু মওদুদি সাহেবের আদর্শটা তারা সরাসরিভাবে ধারণ করার কথা বলে যে একটা ইসলামিক রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছে, আপনি কি সেটাতে যাইতেন? সেইটা আপনি আমল করেন আর না করেন? তাহলে দুইটা কারণে যেতাম। তো জনাব সাইদি যে গিয়েছিলেন সেটাকে আপনি সঠিক মনে করেন? না, সাইদি সাহেব কেন গিয়েছিলেন সেটা তার, আপনি বলতেছিলেন যে তিনি আমলটা করেন নাই, কিন্তু আদর্শের এই ঘরানায় কি আপনি আসতেন? দেখুন, সাইদি সাহেবের একটা বক্তব্য আমি শুনেছি, তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি দেখেছেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যে জনবল দরকার, যে কাজকর্ম দরকার, উনি সেটা জামাতের মধ্যে পেয়েছিলেন। সেজন্য তিনি জামাতের রাজনীতিতে ছিলেন, কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি তো হানাফি মাযহাব মেনেছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী লালন করতেন অধিকাংশ ক্ষেত্রে, এবং তিনি পীর ঘরানা ছিলেন এবং পীর মাশায়েখদেরকে যথেষ্ট শ্রদ্ধা করতেন। আমি আগেই বলেছি যে বাংলাদেশে জামাত ইসলামী আকীদাগত দিক দিয়ে আবুল আলা মওদুদের আকীদা সবাই গ্রহণ করে নাই। দক্ষিণ চট্টগ্রামে যারা জামাতের নেতা আমির, তারা আমাদের সাথে দক্ষিণ চট্টগ্রাম, আচ্ছা, এই ব্যাপারে আপনার বক্তব্য পরিষ্কার। আমি এই ব্যাপারে আবার উত্তরবঙ্গে যারা জামাতের নেতা, তারা লামাযহাবী, তারা মাযহাবী মানেন না। সেজন্য আমি বলেছি আবুল আলা মওদুদি তিনি কোনো ইমাম ছিলেন না, তিনি ছিলেন রাষ্ট্রচিন্তক, দার্শনিক। তো তিনি একটা ইসলামী একটি শরিয়া রাষ্ট্র কায়েমের জন্য তিনি যে রাজনৈতিক দর্শন দিয়েছিলেন সেটা জামাত নিয়েছে, কিন্তু আবুল আলা মওদুদির আকীদায় যথেষ্ট ত্রুটি ছিল, সেটা আগেও বলেছি, এখনো বলছি। এবং জামাত ইসলামী যেহেতু ডেমোক্রেসির চর্চা করে, তাদের সাথে আমার যাওয়ার প্রশ্নই আসে না। ভাই, একটি বিষয়, 6টি আসনের প্রার্থী, মানে খুলনার যে 6টি আসন, সেই 6টি আসনের প্রার্থীদের হলফনামা নিয়ে বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে আপনার বিরুদ্ধে সবচেয়ে বেশি মামলা। পত্র পত্রিকার তথ্য মতে আপনার বিরুদ্ধে 70টি মামলা রয়েছে, যার মধ্যে 11টি মামলা বিচারাধীন। আমরা যতটা জানি আওয়ামী লীগ পতনের পর ডক্টর ইউনূস সরকারের সময় বিএনপির বেশিরভাগ যারা নেতৃবৃন্দ আছে তাদের এইসব মামলাগুলিকে রাজনৈতিক মামলা বলে খালাস হয়ে গেছে। আপনার মামলা রয়ে গেল কেন? হলফনামা অনুযায়ী আপনার পেশা হচ্ছে রাজনৈতিক কর্মী, সেই ক্ষেত্রে আপনার নগদ আয়টা কিভাবে হয়, মানে হেলাল ভাইয়ের নগদ আয়ের রাস্তাটা কি হবে? আমি আপনাদের এখানে এত টকব্যাক, আমি আসলে আমার কানে খুব জার্গন তৈরি হচ্ছে, পিছন থেকে এখন স্থির হয়েছে। আমি যেটুকু বুঝতে পারলাম, আপনি জিজ্ঞাসা করছেন, আবার করবো প্রশ্নটা।
আমি আমার মনে হয় একটু বুঝতে পারি মামলার একটা বিষয় জি, 70টার মতো মামলা রয়েছে। 70টা মামলার মধ্যে 11টা মামলা, 70টা এখন 11টা মামলা এখন বিচারাধীন। সবার মামলা প্রত্যাহার করা হলো, আপনারটা কেন প্রত্যাহার করা হয় নাই? আপনি লিখছেন যে আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনার পেশা রাজনৈতিক কর্মী, সেই ক্ষেত্রে আপনার নগদ আয়টা কি করে হয়? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। প্রথম বক্তব্য হচ্ছে যে আমার এই হাসিনা বিরোধী আন্দোলনে আমার বিরুদ্ধে 200-র উপরে মামলা ছিল। অনেক মামলায় আমি এখন আস্তে আস্তে খালাস পেয়ে এখন হয়তো এই 70টার মতো আছে। আমার বিচার হয়েছে 3টা মামলায়। আমার 7 বছর কারাদণ্ড হয়েছিল, এখনো বিচারাধীন, অর্থাৎ রায় হওয়ার অপেক্ষায় আছে 11টা মামলা। এগুলো আমি আমার উকিল অনুযায়ী জানি, আপনার মেইন বক্তব্য যে আমার পেশা হলো রাজনীতি। রাজনীতি পেশা হলে আপনি আমার টাকার সেটা আপনার প্রশ্ন বলতে জি, আপনি নিজেকে পরিচয় দিচ্ছেন রাজনৈতিক কর্মী হিসেবে, রাজনৈতিক কর্মী জনাব আজিজুল বারী হেলাল নগদ আয় কিভাবে করেন? আমি তলবটা দিয়েছি যে দেখেন এই যে আপনার সাথে এখন বক্স বলছি, আপনি আমার টাকা দিবেন না? রাইট। আমি গত 2000 সালে আমি প্রথম বসে বসি আপনার 2000 সালে আপনার 3 সালে আমি চ্যানেল আই প্রথম তার থেকে এই পর্যন্ত আপনি দেখেন 5ই আগস্ট থেকে আমি কত এবং আন্তর্জাতিক সেমিনারে আমি যত গেছি, আমি জাপানে গোবে ইউনিভার্সিটি এবং এরবি ইউনিভার্সিটি লেকচার দিয়েছি, সেখানে আমি টাকা পেয়েছি। আমি যত অনলাইন টক শো, অনলাইন কনফারেন্স, যত জায়গা যায় এই একটা টাকা আমি সেই টাকা সব একদম করে আপনাকে দেখবেন যেটুকু আমার মনে আছে আমি দিয়েছি, সেই টাকা আমি ট্যাক্স দিয়েছি, সেই টাকা আমি ট্যাক্স দিয়েছি। এখন আপনি বলছেন, এখন আমার একটা বক্তব্য যে আমি যখন আমার পেশা আমি রাজনীতি, তখন অনেক বিতর্ক 2007 সালে প্রথম যখন সেনাবাহিনী গ্রেফতার করে তখন তারা ওই আমাকে ভোটার আইডি কার্ড করছে জেল, তখন আমি বলছিলাম আমার পেশা রাজনীতি, কারণ আমি ব্যবসা ওইভাবে করি না। আমি ভুয়া একটা ট্রেড লাইসেন্স বানাবো, ভুয়া এগুলা বানানো সম্ভব, মিথ্যা আশ্রয় আমি প্রকৃত বললাম যে আমি রাজনীতিবিদ। এখনই বলছে রাজনীতি পেশা হতে পারে না। আমি তাকে দেখালাম যে রাজনীতিবিদ একটা পেশা হতে পারে, রাজনীতি তো আবেগ প্যাশন বা নেশা হিসাব ঠিকই আছে, রাজনীতি পেশা পারে তখনই যখন আপনার পেশা বলছি যে আপনি দল একটা কাজ করেন, দলটা থেকে আপনি বেতন দেন, এরকম লক্ষ্য আছে। আমাদের দেশের কমিউনিস্ট পার্টিতেও হোল টাইম টাকা দেওয়া হয়। আপনি বলছেন যে আপনি রাজনীতি পেশা থেকে টাকা পান, পেশা বলা টক শো করা, তাই না? যেহেতু টক শো সেমিনারে এখানে ডিফার করছি। আপনি যদি আবুলদের বইটা পড়েন, লিখিতের ব্যাপক এটা বিতর্ক হয়েছে। আবুলদের একটা লেখা বলবেন যে ডাক্তার একজন পেশাজীবী, একজন ইঞ্জিনিয়ার শিক্ষক পেশাজীবী, তার জীবিকা নির্বাহ হয়। রাজনীতিবিদ পেশাজীবী সেখান থেকে জীবিকা হয় না। তাহলে আপনি কোশ্চেন করতে পারেন যে রাজনীতি কিভাবে টাকাটা পায়। আমি তো বললাম যে রাজনীতির যে আপনার যে বাইরের যেগুলো আছে, এক্সট্রাকারি অ্যাক্টিভিটি যেগুলো আছে, যেমন আমি কোন শোতে বলেন, সেমিনারে বলেন কোথাও ইনভাইট চালার বাইরে পাই লেকচার হিসেবে, তখন আমি সম্মানই পাই। এছাড়াও আপনার প্রত্যেকের একজন পারিবারিক থাকে, নিজস্ব বন্ধু থাকে, যেগুলো আমরা আসলে আনতে পারি না, তাই না? ঘটনা হচ্ছে যে আপনি পেশা হিসেবে রাজনীতি করছেন, কিন্তু আয় আপনার হচ্ছে সেমিনার করে টক শো করে বা বিভিন্নভাবে আর কোনোভাবে লেকচার দিয়ে সেগুলো হচ্ছে আয়। তো সেইটা আমি ঠিক জানি না। তো এলবা আমাদের সাজেশন থাকবে এলবা আপনি তো বা আমার পরামর্শ থাকবে, আপনারা যদি ফুল টাইম রাজনীতিবিদ হন তাহলে সেটার কোনো সুযোগ থাকে দল থেকে কোনো বেতন বা কার্যক্রম থেকে অংশগ্রহণ। আমি জানি না সম্ভব কিনা। হাওয়েভার আমি কারণ এই আমাদের যত কথা বললে হয়তো আমি খুব সহজ মনে মেনে নিলাম, আমাদের দর্শকরা বলছেন সেটা যে আমি সহজ লোক এখন, সেজন্য সহজে মেনে আমাদের দর্শক বলছেন উনার নাম মাহিদুল হাসান, মাহাদি হাসান। খালেদ ভাই আপনার নিয়মিত দেখি আগে যেই হোক সমাধান সেটাই ছিল। ইদানিং ব্যক্তিভেদে নরম ও কঠিন পার্থক্য করে যা দর্শক প্রকাশ করে। তিনি আমার ধারণা আপনি উদ্দেশ্য করে বলেছেন আমি নরম করলাম যাই না কঠিন প্রশ্ন সেটা আমি